৯ মাসের প্রেগনেন্সি টাইমে হাজব্যান্ডের সকল ধরনের পছন্দের রান্নাগুলো করে তার জন্মদিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করলাম। এই ব্লগটা যেদিন আমি শেয়ার করছি সেদিন আমাদের হাতে আর মাত্র 10 দিনের মতো সময় বাকি আমার ডিউ ডেটের। আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল জানুয়ারির 31 তারিখে। আর আমার পুরোটা প্রেগনেন্সি বলতে গেলে কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই ছিল। আর পুরোটা প্রেগনেন্সিতে সে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে আর অনেক দিন আমাকে রান্না করে খাইয়েছে। যদিও আমাদের তার জন্মদিন নিয়ে এবার ওরকম কোনো প্ল্যান ছিল না। মূলত সে বলছিল যে এবার জন্মদিনে আমরা কোথাও যাব না। কিন্তু আমি ভাবলাম বাসায় তার পছন্দের প্রিয় প্রিয় খাবারগুলো তাকে একটু রান্না করে খাওয়াই। আমি এখানে তার পছন্দের ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম আর আরেকটা চুলায় বাটার দিয়ে একটু পোলাওয়ের আয়োজন করছি। যেদিন আমার একটু তাড়াহুড়া থাকে সেদিন আমি পোলাওতে এভাবে পেঁয়াজ বেরেস্তা আগেই অ্যাড করে নিই। এবার চালগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এই প্রেগনেন্সির পুরো ৯ মাসে আমার হাজব্যান্ড আমাকে যতটা সাপোর্ট করেছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। সেজন্য আমিও ভাবলাম যে তার জন্মদিনে খুব বেশি কিছু না হলেও তার পছন্দের খাবারগুলো একটু রান্না করে সেলিব্রেট করা যাক, যেন সে একটু স্পেশাল ফিল করে। আর এগুলো করলে আমার মনটাও একটু ভালো থাকবে, সেজন্য আমি এটা প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে পোলাওর প্রিপারেশনটাও অলমোস্ট কমপ্লিট আর এই পোলাওটা আমি আজকে রাইস কুকারে রান্না করব। এদিকে সর্ষে ইলিশ রান্না করার জন্য আগে থেকে সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে একটা প্যানে অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এবার মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। ইউএসএতে সরিষার তেলের দামটা অনেক বেশি নিয়ে থাকে, সেজন্য আমি পুরোটা রান্না সরিষার তেলে করছি না। সরিষার তেলের জাস্ট ফ্লেভারটা যেন আসে সেজন্য অলিভ অয়েলের সাথে একটু সরিষার তেল মিক্স করে নিচ্ছি। আর ইলিশ মাছ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা মাছ। যদিও আমার ইলিশ মাছ খুব একটা বেশি যে খেতেই হবে ওরকম পছন্দ না, বাট ভালো লাগে খেতে। সেজন্য ভাবলাম তার যেটা পছন্দ আজকে ওইটাই রান্না করা যাক। আর আফটার অল আমাদের দুজনের একসাথে এটা মনে হয় লাস্ট জন্মদিন হবে। তার পরের বছর থেকে আমরা ৩ জন একসাথে জন্মদিনটা সেলিব্রেট করব। সেজন্য ভাবলাম একটু স্পেশালভাবে রান্না করে তাকে খুশি করা যাক। আমি এখানে একটু কালো জিরা অ্যাড করে নিয়েছি প্রথমে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে সেগুলোকে একটু নরম করে নেব। আর পেঁয়াজগুলো নরম হয়ে আসলে তারপর ওই যে সর্ষে বাটার পেস্টটা সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করাটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু ট্রিকি হয়ে যায়, কারণ সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যেতে পারে। কিন্তু ওই যে মায়ের থেকে আর শাশুড়ি মায়ের থেকে রান্নার কিছু কিছু টেকনিক শিখে রেখেছিলাম, সেগুলো এখন কাজে লাগছে। আমি আসলে আমার বিয়ের আগে কখনো চিন্তাও করি নাই যে আমি এত বেশি রান্না করতে পারবো কোনোদিনও। বাট আমেরিকা আসার পর থেকে নিজে নিজে রান্না করতে করতে আর শিখতে শিখতে আমি এখন অলমোস্ট অনেক ধরনের রান্নাই করতে পারি। আর এই সর্ষে ইলিশটা যখন রান্না করছিলাম আমি তখনই জানতাম যে এই রান্নাটা দেখে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হবে, কারণ তার পছন্দের খাবারগুলোর মধ্যে সর্ষে ইলিশ হচ্ছে প্রধান একটা খাবার। আর এখন অনেকেই বলতে পারেন যে আপনারা তো কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনে বা কোনো একটা রেস্টুরেন্টে যেয়েও খেতে পারতেন, এরকম সিচুয়েশনে রান্না করার কি দরকার ছিল। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার পুরোটা প্রেগনেন্সিতে আমি অনেক বেশি সুস্থ ছিলাম। এমন কোনো কাজ ছিল না যেটা আমি করতে পারতাম না। ইভেন আমার বাসায় আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে সব কিছুতে। সেজন্য আমার কাছে মনে হলো যে আমি করতে পারলে অবশ্যই তাকে রান্না করেই খাওয়াবো, কারণ আমার হাতের রান্নাই সে খেতে বেশি পছন্দ করে। আর সরষে ইলিশ রান্নার পরে আমি এখানে একটা চিংড়ি মাছের রেসিপি রান্না করছিলাম, যেটা আমি রিসেন্টলি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছিলাম। আর এটা খাওয়ার পর আমার কাছে এই রেসিপিটা এত বেশি পছন্দ হয়েছে, আর এই রান্নাটাও অনেক বেশি সহজ ছিল। আমি এখানে একটু পেঁয়াজ রসুন আগে সটে করে নিয়েছি, তারপর ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর সবশেষে এখানে একটু কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা অ্যাড করছিলাম। এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে কারি পাতা। কারি পাতার একটা ফ্লেভার এই চিংড়ি মাছের ভাজিটার মধ্যে আসে, যেটা খেতে অসাধারণ লাগে। আর সবশেষে আমি এখানে একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি। এখানে সয়া সস অ্যাড করে দিলে এটার টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। আর এটাকে যত বেশি ভাজা ভাজা করে রান্না করা যাবে এই চিংড়ি মাছটা খেলে ততই বেশি মজা লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। সবশেষে এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি সব কিছু ব্যালেন্স করার জন্য।
আর এখানে আমি একটু বেগুনি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। বাসায় পোলাও রান্না হলে সাথে যদি বেগুনি না রান্না হয়, তাহলে আমার কাছে মনে হয় যে খাবারটা একটু ইনকমপ্লিট থেকে যায়। সেজন্য এখানে কয়েকটা বেগুনি ভাজি করে নিচ্ছি। আর বেগুনি ভাজিটা করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বেকিং সোডার পরিমাণটা হয়তোবা বেশি দিয়ে ফেলেছিলাম। যার জন্য আমার বেগুনের কালারগুলো হলুদের জায়গায় লাল হয়ে গিয়েছে। বাট ইটস ওকে, এরকম একটু হতেই পারে। আমরাই খাবো যেহেতু বাসায়। আর এই হচ্ছে আজকের দুপুরের স্পেশাল লাঞ্চ, যেটা আমি প্রিপেয়ার করেছি আমার হাসব্যান্ডের জন্য। আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছিলাম যেন আমরা লাঞ্চটা একসাথে করতে পারি। তারপর আমরা দুজনে মিলে একসাথে আমাদের লাঞ্চটা করলাম। আর জন্মদিনের সন্ধ্যার নাস্তায় ছিল এই স্প্রিং রোলগুলো। স্প্রিং রোলগুলো কিছুই না, আমি জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে রেডি করে নিয়েছিলাম। আর সাথে কিছুটা সালাদ আর সেজওয়ান সস নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু জন্মদিন ছিল, আমার হাসব্যান্ড বলেছিল সে বাইরে থেকে কোনো কেক খাবে না, কারণ একদম আমার প্রেগনেন্সির লাস্ট টাইম চলছিল। সেজন্য আমি ভাবলাম কেক যেহেতু খাবে না, তো বাসায় আমি একটা পুডিং রেডি করি। আমি এখানে পুডিংয়ের ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম। আর এবার এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি পুডিংটা রেডি করার জন্য। আমাদের দুজনের পরিমাণে পুডিং তৈরি করব, কিন্তু আমি এখানে 4টা ডিম নিচ্ছি। আমার কাছে মনে হয় ডিমের পরিমাণটা একটু বেশি হলে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়। পুডিংয়ে অনেকেই ভ্যানিলা এসেন্স ইউজ করে, বাট আমি পুডিংয়ের ক্ষেত্রে এলাচিটা ইউজ করি। যখন আমি দুধটা জাল করি তখনই সেখানে 2টো এলাচি অ্যাড করে দিই, তাহলে আমার কাছে মনে হয় যে এটার স্মেলটা ঠিক থাকে। এবার আমি ওই মিশ্রণটাকে এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেলকে নিচ্ছি। আর এই পুডিংটা আমি চুলাতে রান্না করছি। চুলোতে আমি 40 মিনিট এটাকে রেখেছিলাম মোটামুটি। আর চুলো থেকে বের করার পর এটাকে ফ্রিজে সরাসরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই পুডিংটা ঠান্ডা হতে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। এর মাঝে আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। আর ডিনারে ছিল আমার হাসব্যান্ডের পছন্দের নিরামিষ তরকারি, সাথে ছিল রুটি। আর এই আমার পুডিংয়ের ফাইনাল লুক। ইউ ক্যান সি দ্যাট এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল। আমি পুডিংটাকে একটু ডেকোর করে নিয়েছিলাম বিভিন্ন ধরনের ফল দিয়ে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ক্লিপিংসটা মূলত জন্মদিনের পরের দিন সকালে। আমরা ওই দিন রাতে আর পুডিংটা কাট করিনি। আমরা পরের দিন সকালে পুডিংটা কাট করেছিলাম। আর পুডিংটা খেতে এত বেশি পারফেক্ট হয়েছিল আর অনেক মজা হয়েছিল। চলুন আজকে এই পুডিংটা খেতে খেতে আজকের লম্বা ব্লগটা এখানেই শেষ করি তাহলে। আমার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ একটা লাইক ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্প্রেড লাভ, ভালো থাকবেন সবাই।